মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু বেশিরভাগ মানুষ কখনো থেমে ভাবেনি কেন কোরআন বারবার মানুষের সৃষ্টির উপাদান হিসাবে মাটির কথাই উল্লেখ করেছে, কেন পানি, আগুন বা অন্য কোনো উপাদান নয়। আজকের পৃথিবীতে যখন বিজ্ঞানীরা কোটি কোটি ডলার ব্যয় করে জীবনের উৎপত্তি নিয়ে গবেষণা করছেন, যখন আধুনিক ল্যাবরেটরিতে অরিজিন অফ লাইফ এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, যখন মাইক্রোস্কোপিক ক্রিস্টাল স্ট্রাকচার এবং ক্লে মিনারেল নিয়ে পৃথিবীর সেরা বিজ্ঞানীরা কাজ করছেন, ঠিক তখনই এমন কিছু তথ্য সামনে আসছে যা পুরো মানবজাতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কারণ গবেষকরা দেখছেন পৃথিবীর সাধারণ মাটির মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা জীবনের প্রাথমিক ধাপগুলোর সাথে আশ্চর্যজনকভাবে সম্পর্কযুক্ত। আর এখানেই শুরু হয় সেই ভয়ঙ্কর প্রশ্ন, মানুষ কি মাটি থেকে সৃষ্টি? এই কোরআনিক ঘোষণা কি শুধুই প্রতীকী ছিল, নাকি এর পেছনে এমন এক বাস্তবতা আছে যা আধুনিক বিজ্ঞান এখন ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেছে? আজকের ইসলামিক গজল অ্যান্ড রিসার্চের এই বিশেষ গবেষণা ভিত্তিক পর্বে আমরা আবেগ নয়, বরং জিওলজি, মলিকিউলার বায়োলজি, অরিজিন অফ লাইফ থিওরি, ক্লে হাইপোথিসিস, ক্রিস্টাল রেপ্লিকেশন, প্রিবায়োটিক কেমিস্ট্রি এবং কোরআনের ভাষাগত বিশ্লেষণের আলোকে এমন এক রহস্যের গভীরে প্রবেশ করব যা হয়তো আপনার সৃষ্টি সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক রহস্যগুলোর একটি হলো জীবনের শুরু কোথায়। কোটি কোটি বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। তখন কোনো গাছ ছিল না, কোনো প্রাণী ছিল না, কোনো মানুষ ছিল না। ছিল শুধু উত্তপ্ত আগ্নেয়গিরি, বিষাক্ত গ্যাস, বজ্রপাত, ফুটন্ত সমুদ্র আর রাসায়নিক বিশৃঙ্খলা। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীর পরিবেশ ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে প্রথম জৈব অণুগুলো তৈরি হতে শুরু করে। কিন্তু এখানেই সমস্যা, রাসায়নিক অণু থেকে কিভাবে জীবন তৈরি হলো? কিভাবে কিছু নিষ্ক্রিয় মলিকিউল হঠাৎ ইনফরমেশন বহন করতে শুরু করলো? কিভাবে রেপ্লিকেশন শুরু হলো? কিভাবে এনার্জি ইউটিলাইজেশন শুরু হলো? আজ পর্যন্ত বিজ্ঞান এই প্রশ্নের পূর্ণ উত্তর দিতে পারেনি। তবে গবেষণার ইতিহাসে একটি থিওরি বিশেষভাবে আলোচনায় আসে, ক্লে হাইপোথিসিস। ব্রিটিশ কেমিস্ট গ্রাহাম কিয়ার্ন স্মিথ এমন একটি ধারণা দেন যা বহু বিজ্ঞানীকেই বিস্মিত করে দেয়। তিনি বলেন, ডিএনএ এবং আরএনএ আসার আগেও পৃথিবীতে ক্লে ক্রিস্টালের মতো মিনারেল স্ট্রাকচার প্রিমিটিভ ইনফরমেশন সিস্টেম হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ জীবনের আগেও এমন কিছু ইনঅর্গ্যানিক সিস্টেম ছিল যা ইনফরমেশন স্টোরেজ এবং স্ট্রাকচারাল রেপ্লিকেশনের মতো আচরণ করতে পারত। এই ধারণা প্রথম শুনলে সায়েন্স ফিকশন মনে হতে পারে, কিন্তু ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখা যায় কিছু ক্রিস্টাল প্যাটার্ন নিজেদের মতো নতুন ক্রিস্টাল গ্রোথে ইনফ্লুয়েন্স করতে পারে। অর্থাৎ তারা কোনো না কোনোভাবে স্ট্রাকচারাল মেমোরি ধারণ করছে। এখন প্রশ্ন হলো, ক্রিস্টাল কি সত্যিই ডিএনএর মতো আচরণ করতে পারে? পুরোপুরি নয়, কিন্তু কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল দেখা যায়। ডিএনএ যেমন জেনেটিক ইনফরমেশন বহন করে, তেমনি কিছু ক্লে ক্রিস্টাল লেয়ার্ড স্ট্রাকচারের মাধ্যমে নিজেদের প্যাটার্ন ধরে রাখতে পারে। গ্রাহাম ক্যান স্মিথের মতে প্রিমিটিভ অর্থে ক্লে সারফেস কেমিক্যাল অর্গানাইজেশনের জন্য টেমপ্লেট হিসাবে কাজ করতে পারে। এখানেই মডার্ন অরিজিন অফ লাইফ রিসার্চ নতুন দিকে মোড় নেয়। কারণ বিজ্ঞানীরা দেখতে পান মন্ট মরিলোনাইট ক্লে নামক এক ধরনের মিনারেল সারফেস আরএনএ মলিকিউল ফরমেশন অ্যাক্সেলারেট করতে পারে। আরএনএ হচ্ছে সেই মলিকিউল যাকে অনেক বিজ্ঞানী জীবনের প্রাথমিক ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুযায়ী ডিএনএর আগেও আরএনএ বেসড সিস্টেম থাকতে পারে যা ইনফরমেশন স্টোর এবং কেমিক্যাল রিঅ্যাকশন উভয় কাজ করত। আর আশ্চর্যের বিষয় হলো, ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখা গেছে ক্লে সারফেস আরএনএ নিউক্লিওটাইড চেইন গঠনে সহায়তা করতে পারে। অর্থাৎ মাটি শুধু নিষ্ক্রিয় পদার্থ নয়, বরং কমপ্লেক্স মলিকিউল অর্গানাইজেশনের ক্ষেত্র তৈরি করতে পারে। এখানে কোরআনের আয়াতগুলো নতুনভাবে আলোচনায় আসে। কোরআনে মানুষের সৃষ্টি নিয়ে একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে। তুরাব অর্থ ধূলিকণা বা শুকনো মাটি, তিন অর্থ পানির সাথে মিশ্রিত মাটি, হামাইন মাসনুন অর্থ পরিবর্তিত কালো কাদা, সালসাল অর্থ শুকনো ধ্বনিযুক্ত মাটি। প্রশ্ন হলো, কেন এই ভিন্ন ভিন্ন শব্দ? কেন ক্রিয়েশন প্রসেসকে ধাপে ধাপে ডেসক্রাইব করা হয়েছে? আধুনিক জিওকেমিস্ট্রি বলছে ক্লে মিনারেল ফরমেশনের ক্ষেত্রেও হাইড্রেশন, মিনারেল ট্রান্সফরমেশন এবং কেমিক্যাল রিস্ট্রাকচারিং এর বিভিন্ন স্তর রয়েছে। অবশ্যই আমরা বলছি না যে কোরআন মডার্ন ক্লে কেমিস্ট্রি টেক্সট বুকের মতো এক্সপ্লেনেশন দিয়েছে,
কিন্তু এমন কিছু চিন্তা জাগানিয়া মিল দেখা যায় যা উপেক্ষা করা কঠিন, বিশেষ করে যখন দেখা যায় পৃথিবীর জীবনের জন্য প্রয়োজনীয় অনেক কমপ্লেক্স কেমিক্যাল ইন্টারঅ্যাকশন ক্লে সারফেসের ওপরই সবচেয়ে কার্যকরভাবে ঘটে। আজ নাসা যখন মার্সে এনশিয়েন্ট লাইফের সম্ভাবনা খুঁজছে, তখন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে ক্লে মিনারেল ডিটেকশন। কারণ বিজ্ঞানীরা জানেন যেখানে ক্লে আছে সেখানে অতীতে লিকুইড ওয়াটার থাকার সম্ভাবনা বেশি, আর যেখানে পানি ও ক্লে একসাথে থাকে সেখানে অর্গ্যানিক কেমিস্ট্রি সাস্টেইন হওয়ার সম্ভাবনাও বাড়ে। মার্স রোভার মিশনগুলোতে ক্লে রিচ এনভায়রনমেন্ট বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি এনশিয়েন্ট হ্যাবিটেবল কন্ডিশনের এভিডেন্স হতে পারে। এখন একটু থেমে ভাবুন, কোরআন 1400 বছর আগে বলছে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আধুনিক বিজ্ঞান আজ বলছে পৃথিবীর মাটি কমপ্লেক্স মলিকিউলার অর্গানাইজেশনের জন্য আইডিয়াল প্ল্যাটফর্ম হতে পারে। এটি কি শুধুই কাকতালীয়? কিন্তু এই গবেষণার সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো বাকি। বিজ্ঞানীরা সেলফ অর্গানাইজেশন নামে একটি ফেনোমেনন নিয়ে কাজ করছেন। কিছু কেমিক্যাল সিস্টেম এমনভাবে অর্গানাইজ হয় যেন তারা অর্ডার মেইনটেইন করতে চায়। জীবন্ত কোষের অন্যতম বৈশিষ্ট্য হলো অর্গানাইজেশন, কিন্তু প্রিবায়োটিক কেমিস্ট্রিতেও কিছু ক্ষেত্রে স্পন্টেনিয়াস অর্গানাইজেশন দেখা যায়। ক্রিস্টাল গ্রোথ প্যাটার্ন, লিপিড মেমব্রেন ফরমেশন, অটোক্যাটালিটিক রিয়াকশন, এসব ফেনোমেনন গবেষকদের নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। কারণ জীবনের অন্যতম রহস্য হল অর্ডার ইমার্জড ফ্রম কেওস। বিশৃঙ্খল রাসায়নিক পরিবেশ থেকে কিভাবে স্ট্রাকচার্ড বায়োলজিক্যাল সিস্টেম তৈরি হলো? এখানেই কিছু সায়েন্টিস্ট বলেন ক্লে মিনারেল সারফেস প্রিমিটিভ ক্যাটালিটিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ মাটি হয়তো শুধু প্যাসিভ মেটেরিয়াল ছিল না, বরং কেমিক্যাল এভলিউশনের অ্যাক্টিভ অংশ ছিল। মানুষের শরীরের দিকেও তাকান। মানবদেহের প্রধান উপাদানগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সবই পৃথিবীর মাটিতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের শরীরের রাসায়নিক কম্পোজিশন পৃথিবীর উপাদান থেকেই গঠিত। আপনি যে মাটিতে হাঁটছেন সেই মাটির উপাদানই আপনার রক্তে, হাড়ে, কোষে এবং ডিএনএ তৈরিতে ভূমিকা রাখছে। এজন্যই কুরআনের মাটি থেকে সৃষ্টি ধারণাটি শুধু আধ্যাত্মিক সিম্বলিজম নয়, বরং গভীর ফিজিক্যাল রিয়ালিটির প্রতিফলন বলেও মনে হতে পারে। আপনি মূলত পৃথিবীরই অংশ। আপনার শরীরের অ্যাটমস একসময় হয়তো পাহাড়ের অংশ ছিল, সমুদ্রের অংশ ছিল, মাটির গভীরে লুকানো মিনারেলের অংশ ছিল। কার্ল সেগান একবার বলেছিলেন, উই আর মেড অফ স্টার স্টাফ। ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা যায় মানুষ মাটির উপাদান থেকেই গঠিত, আর সেই উপাদান এসেছে মহাবিশ্বের বিশাল কসমিক প্রসেসের মধ্য দিয়ে। তবে রেফারেন্স গ্রেড অনেস্টি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এখনো পর্যন্ত কোনো সায়েন্টিস্ট ল্যাবরেটরিতে সম্পূর্ণ নন লিভিং ম্যাটার থেকে কনশাস লিভিং সেল তৈরি করতে পারেননি। অর্থাৎ লাইফ ফ্রম নন লাইফ প্রশ্নটি এখনো আনরিজলভড। অনেক সায়েন্টিস্ট ক্লে হাইপোথেসিসকে ইন্টারেস্টিং মনে করলেও এটিকে ফাইনাল এক্সপ্লেনেশন হিসেবে গ্রহণ করেন না। কেউ বলেন হাইড্রোথার্মাল ভেন্ট থিওরি বেশি শক্তিশালী, কেউ বলেন আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস এখনো ইনকমপ্লিট, কেউ বলেন মেটাবলিজম ফার্স্ট মডেল বেশি সম্ভাবনাময়। অর্থাৎ অরিজিন অফ লাইফ রিসার্চ এখনো ওপেন সায়েন্টিফিক কোয়েশ্চেন। আর ঠিক এখানেই ইন্টেলেকচুয়াল হিউমিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রেফারেন্স গ্রেড ইসলামী সায়েন্স কন্টেন্ট কখনো এক্সাজারেটেড ক্লেম করে না, এটি এভিডেন্স এবং ইন্টারপ্রিটেশনের সীমা পরিষ্কার রাখে। কোরআন মানুষকে চিন্তা করতে বলে, বারবার প্রশ্ন করতে বলে, তোমরা কি লক্ষ্য করো না? তোমরা কি চিন্তা করো না? ইসলামের ইতিহাসে জ্ঞান, বিজ্ঞান এবং পর্যবেক্ষণকে কখনো শত্রু হিসেবে দেখা হয়নি, বরং মুসলিম সিভিলাইজেশনের স্বর্ণযুগে অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, মেডিসিন, ম্যাথমেটিক্স এবং ফিলসফি পৃথিবীর জ্ঞান চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। তাই যখন মডার্ন সায়েন্স ক্রিয়েশনের রহস্য অনুসন্ধান করে, একজন মুসলিমের জন্য সেটি ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি রিফ্লেকশনের সুযোগ। কারণ সত্য কখনো সত্যের বিরোধিতা করে না। আজকের পৃথিবীতে অনেক মানুষ মনে করে সায়েন্স এবং রিলিজন একে অপরের শত্রু, কিন্তু আসল সমস্যা সায়েন্স নয়, সমস্যা হচ্ছে শ্যালো ইন্টারপ্রিটেশন। যদি কেউ কোরআনকে শুধুই সায়েন্স বুক বানাতে চায় তবে সেটি ভুল। আবার যদি কেউ সায়েন্সকে এমনভাবে উপস্থাপন করে যেন অস্তিত্বের সব প্রশ্নের উত্তর বিজ্ঞান ইতোমধ্যে দিয়ে ফেলেছে, সেটিও ভুল। রিয়ালিটি অনেক গভীর। সায়েন্স এক্সপ্লেন করে হাউ, কিন্তু হোয়াই প্রশ্নটি এখনো দর্শন, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করে। বিজ্ঞান বলতে পারে আরএনএ চেইন কিভাবে ফর্ম হতে পারে, কিন্তু এক্সিস্টেন্স কেন, এই প্রশ্নের উত্তর সায়েন্স এখনো দেয়নি।
এখন ভাবুন, পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড ল্যাবরেটরিগুলো আজ এমন কিছু সন্ধান করছে যা কোরআন বহু আগেই ইঙ্গিত করেছিল। মানুষের সৃষ্টি পৃথিবীর মাটির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। হয়তো কোরআনের উদ্দেশ্য কেমিস্ট্রি লেকচার দেওয়া ছিল না, কিন্তু এটি মানুষকে এমন এক বাস্তবতার দিকে ইঙ্গিত করেছে যা মডার্ন সায়েন্স এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আর এই কারণেই এই টপিক শুধু সায়েন্স ডকুমেন্টারি নয়, এটি এক্সিস্টেন্সিয়াল জার্নি। এটি মানুষকে নিজের অরিজিন নিয়ে ভাবতে বাধ্য করে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, পুরো মহাবিশ্বেই প্যাটার্ন দেখা যায়। অ্যাটম থেকে গ্যালাক্সি পর্যন্ত সবকিছু স্ট্রাকচার্ড ল অনুসরণ করছে। গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, নিউক্লিয়ার ফোর্স সবকিছু প্রিসাইজ ব্যালেন্স মেনটেন করছে। পৃথিবীর টেম্পারেচার, পানি, অ্যাটমসফিয়ার, ম্যাগনেটিক ফিল্ড সবকিছু জীবনের জন্য রিমার্কেবলি সুটেবল। তারপর পৃথিবীর মাটির মধ্যেই এমন কেমিক্যাল প্রপার্টি পাওয়া যায় যা কমপ্লেক্স মলিকিউলার ইন্টারঅ্যাকশন ফ্যাসিলিটেট করতে পারে। প্রশ্ন হলো, এই এন্টায়ার সিস্টেম কি পিওরলি অ্যাক্সিডেন্টাল, নাকি এর পেছনে কোনো গভীর ডিজাইন রয়েছে? এখানেই সায়েন্স থেকে ফিলসফি, ফিলসফি থেকে থিওলজির দিকে আলোচনা প্রবেশ করে। ইসলামিক গজল অ্যান্ড রিসার্চের আজকের এই গবেষণা ভিত্তিক পর্বের উদ্দেশ্য ব্লাইন্ড ইমোশনাল রিয়াকশন তৈরি করা নয়, বরং আপনাকে চিন্তা করতে বাধ্য করা। কারণ সত্যিকারের দাওয়া শুধু ইমোশন না, রিফ্লেকশন সৃষ্টি করে। আর হয়তো এ কারণেই কোরআন রিপিটেডলি নেচার, ক্রিয়েশন, আর্থ, স্কাই এবং হিউম্যান অরিজিন নিয়ে চিন্তা করতে বলে। কারণ মহাবিশ্ব শুধু দেখার জন্য নয়, বোঝার জন্য। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান আরো নতুন ডিসকভারি করবে, হয়তো অরিজিন অফ লাইফ নিয়ে আজকের থিওরিগুলো বদলে যাবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, পৃথিবীর মাটি শুধুই মৃত ধূলিকণা নয়, এর মধ্যে লুকিয়ে আছে কমপ্লেক্স কেমিস্ট্রি, ইনফরমেশন ক্যারিং পোটেনশিয়াল, ক্যাটালাইটিক ইন্টারঅ্যাকশন এবং হয়তো জীবনের প্রথম ধাপগুলোর ইতিহাস। আর যখন একজন মানুষ কোরআনের সেই আয়াত পড়ে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তখন হয়তো সেই আয়াতকে নতুনভাবে অনুভব করতে শুরু করে। কারণ আপনি শুধুই ফ্লেশ অ্যান্ড ব্লাড নন, আপনার শরীরের প্রতিটি অ্যাটম পৃথিবীর ইতিহাস বহন করছে। আপনার শরীরের ক্যালসিয়াম একসময় হয়তো প্রাচীন সমুদ্রের অংশ ছিল। আপনার রক্তের আয়রন কোনো মৃত নক্ষত্রের বিস্ফোরণ থেকে এসেছে। আপনার শরীরের কার্বন কোটি বছরের কসমিক প্রসেস অতিক্রম করে আজ আপনার অস্তিত্বের অংশ হয়েছে। আর সেই সমস্ত উপাদান শেষ পর্যন্ত পৃথিবীর মাটির সাথেই মিশে আছে। তাই যখন মানুষ অহংকার করে, কোরআন তাকে তার অরিজিন মনে করিয়ে দেয়, তুমি মাটি থেকে এসেছো। আর যখন মানুষ হতাশ হয়, তখনও একই আয়াত তাকে মনে করিয়ে দেয়, এই সাধারণ মাটির মধ্য থেকেই আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। হয়তো এই কারণেই মাটি শুধু পদার্থ নয়, এটি মানব অস্তিত্বের প্রতীক, নম্রতার প্রতীক, জীবনের প্রতীক এবং হয়তো সেই প্রথম রহস্যের প্রতীক, যার উত্তর খুঁজতে বিজ্ঞান এখনো পথ চলেছে। আর যদি আজকের এই গবেষণা ভিত্তিক পর্বটি আপনার চিন্তার জগতে নতুন প্রশ্ন তৈরি করে থাকে, যদি আপনি মনে করেন বিজ্ঞান ও কোরআনের এই গভীর সংযোগ নিয়ে আরও এমন রেফারেন্স গ্রেড কন্টেন্ট দেখা প্রয়োজন, তাহলে অবশ্যই ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হতে পারে। আমি রাজু আহমেদ সবসময় চেষ্টা করি এমন বিষয় নিয়ে কাজ করতে যেখানে শুধু আবেগ নয়, বরং গবেষণা, বিজ্ঞান, কোরআনের ভাষাগত গভীরতা এবং মানব অস্তিত্বের রহস্য সবকিছু একসাথে তুলে ধরা যায়। আপনার একটি কমেন্ট হয়তো পরবর্তী গবেষণা ভিত্তিক ভিডিওর অনুপ্রেরণা হয়ে উঠবে। তাই নিচে কমেন্ট করে অবশ্যই জানান, মাটি থেকে জীবনের সূচনা সম্পর্কে আপনার চিন্তা কি? বিজ্ঞান কি সত্যি মানুষের অরিজিনের রহস্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, নাকি কোরআনের আয়াতের গভীরতা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি?